ওরও চেয়ারে বসে হাতে বই রেখে সিলিংয়ের দিকে চেয়ে আছে। মুখে বিরক্তির ছাপ, চুলগুলো শক্ত করে বেঁধে রেখেছে। ভয় লাগে কখন এসে রুদ্র তার চুলগুলো খুলে দেয়। থেকে থেকে ওরু শুধু তার ঠোঁট কামড়াচ্ছে, মাথায় চলছে কিছু একটা। রুদ্র বাড়িতে নেই, ইম্পর্টেন্ট কাজে বাড়ি থেকে বেরিয়েছে, তাই এত শান্তিতে রুমে থাকতে পারছে। না হলে গলা ফাটিয়ে ঝগড়া করতেই হতো। পি পি পি। ফোনের ভাইব্রেন্ট শব্দে ওর চিন্তার ভঙ্গ হলো। ফোনের দিকে ঝুঁকে এসে তাকালো। আননোন নাম্বার। বেশ অবাক হলো, আননোন নাম্বার থেকে তো তার ফোনে কল আসে না। তাহলে বেশি চিন্তার কলটা কেটে দিল। কল ধরে বিপদে পড়ার কথা সে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। এই কলও যদি তেমন কোনো ধরনের কল হয় তাহলে কল কেটে আবারও চিন্তা করতে যাবে, তখনই আবারও বেজে ওঠে কল। ওরও এবার বেশ বিরক্ত হলো, কিন্তু তারপর মন দিয়ে ভাবলো এতবার যদি কেউ ফোন দেয় তাহলে ইম্পর্টেন্টও হতে পারে। এবার কল ধরলো, কিন্তু নিজে থেকে কিছুই বলল না। অপর প্রান্ত থেকে ভেসে এলো ওরু সেই চিরচেনা কণ্ঠ। বোনো, ওরু কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। ভাইয়ের কল। ওরু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া তুই? কেমন আছিস? কলের অপর প্রান্ত থেকে প্রশ্নের পিঠে প্রশ্ন করলো অরিন। ওরু চোখে ঝাপসা দেখতে শুরু করলো। দুদিন কথা হয়নি, মনে হচ্ছে কত বছর কথা হয়নি। ওরু অস্পষ্ট স্বরে বলল, ভালো আছি রে, তুই কেমন আছিস? মা কেমন আছে আর বাবা? মনের মধ্যে জমা সব কথা বেরিয়ে আসতে চাইল। নিজেকে থামিয়ে শান্ত হলো। অয়ন হয়তো কিছু বুঝতে পারলো। সে প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলো, সত্যিই ভালো আছিস নাকি নিজের শ্বশুর বাড়ির সম্মান বাঁচাতে বলছিস? ওরু চুপ। কি উত্তর দেওয়া উচিত? সত্যি কি সে কষ্টে আছে? রুদ্রের ভালোবাসায় কি সত্যি সে কষ্টে আছে? উত্তর দেওয়ার মতো সামর্থ্য নেই। কি হলো, চুপ কেন? অপর প্রান্তের পুরুষটিকে ওরুকে যথেষ্ট চেনে। ওরু এই চুপ থাকা তাকে হয়তো অন্য কিছু বুঝিয়ে দিচ্ছে। ওরু তাড়াতাড়ি করে বলল, তুই যা ভাবছিস তেমন কিছু না, এখানে সবাই অনেক ভালো। সবাই তো ভালো, কিন্তু অরিন পরের বাক্যটি বলল না। হরু বুঝতে পেরেছে অরিন কি বোঝাতে চাচ্ছে। হরু বলল, তুই একটু বেশি ভাবছিস, ওইসব কথা বাদ দে। বল কি করছিস? বাবার সাথে কথা বলছিস তো? অরিন কিছুক্ষণ কিছুই বলল না। ওরু বুঝতে পারলো এখনো সম্পর্ক ঠিক হয়নি। ওরু আবারও প্রসঙ্গ পাল্টাতে চাইল, কিন্তু অরিন অপর প্রান্ত থেকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, নতুন নাম্বারে তো ফোন ঢুকলো ঠিকই, পুরনো নাম্বারে ফোন কেন ঢুকলো না? শুধু আমার নয়, কিন্তু মায়ের ফোনের ক্ষেত্রেও। রুদ্র কি আমাদের সাথে যোগাযোগ করতে বারণ দিয়েছে এবং নাম্বার ব্লক করে দিয়েছে? অ্যাম আই রাইট? ধরে ফেলেছে অরিন। ওরু কি উত্তর দিবে? সত্যি বলা ছাড়া এখন কোনো উপায় নেই। হুম। অপর প্রান্ত থেকে অট্টহাসির শব্দ শুনতে পেল ওরু। ওরু ঘাবড়ে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাই তুই হাসছিস কেন? তোর বরকে আমি হাড়ে হাড়ে চিনি, একটা কাপুরুষ কোথাকার। অরিনের বলা কথাটা অরুর কানে বিষের মতো ঠেকল। যতই কষ্ট হোক, সে তো তার বর আর নিজের বরের সম্পর্কে খারাপ কথা তো কোনো বইয়ের ভালো লাগে না। এজন্যই হয়তো অরুর মা বলতো। অরু এর প্রতিবাদ করে বলেছিল, কেন? বর যদি ভুল হয় আর তোমরা সঠিক কথা বলো, তাহলে আমার গায়ে লাগবে কেন? তখন খাদিজা বেগম হেসে বলেছিলেন, সত্যি অরু এখন বুঝছে মায়ের কথার অর্থ, কিন্তু ভাইকে সে কিভাবে চুপ করাবে। অরু দাঁতে দাঁত চেপে অরিনের কথা শুনল। ও সবসময় এমন, কারোর কথা ভাবে না, শুধু নিজের কথা ভাবে, শুধু নিজের কথা। থাক না ভাই এইসব কথা, আমার ভালো লাগছে না। তিরস্কারের স্বরে বলল অরু। অরিন হাসল। জানি তোর বরের অপমান করছি বলে তোর খারাপ লাগছে, কিন্তু বনু, আমি সবসময় তোর সাথে আছি, মনে রাখবি। আমি জানি রে, কেউ আমার কথা না ভাবলেও আমার ভাই আমার কথা ভাবে, আমি জানি। আরেকটা কথা জানবি, তুই সংসার করছিস সমস্যা নেই, যতদিন তুই সুখে সংসার করছিস আমার সমস্যা নেই, কিন্তু কিন্তু ভীতু সন্তুষ্ট কণ্ঠে জিজ্ঞেস করলো অরু। অরিন হেসে বলল, কিন্তু তোর গায়ে যদি একটা আঁচড়ও লাগে তাহলে আমি সেই দিন রুদ্রকে ওখানেই পুঁতে রেখে আসবো, মনে রাখবি। অরুর সারা শরীর শিহরণ বয়ে গেল। কপাল করে ভাই পেয়েছে। অরু খুশি হবে নাকি ভয় পাবে বুঝে উঠতে পারল না। ঢোক গিলে বলল, হ্যাঁ, মনে রাখবো। রুদ্র এসেছে, কিছুক্ষণ হয়েছে। এসেই নাসরিন বেগমকে কফি আনতে বলেছে। আসা মাত্রই অরুর সাথে একটাও কথা বলেনি রুদ্র। মাথা হয়তো ব্যথা করছে রুদ্রের, তাই বারবার তার বাম হাত উঠে যাচ্ছে কপালের মাঝে। অরু জিজ্ঞেস করতে চেয়েও করছে না, কি দরকার? ভালো করতে যেয়ে আবার বিপাকে পড়বে, দরকার নেই। এই ভেবে চুপচাপ বসে রইল চেয়ারে।
মনের মধ্যে অজানা এক ভয় খেলা করছে। অরিন ফোন দিয়েছিল, এই কথা যদি রুদ্র জানতে পারে খেয়ে ফেলবে। ওরও একবার রুদ্রকে নিজে থেকে সব বলে দিতে চাইল, কিন্তু পর মুহূর্তেই থেমে গেল ভাবনা। থাক, খাল কেটে আর কুমির আনতে হবে না, এমনিতে বাঘের খাঁচায় বন্দি, যখন তখন কিছু হয়ে যেতে পারে। ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়েও পড়তে পারে। ওর মনে হলো সে পাগল হয়ে যাবে। এত কিছু কি তার এই ছোট মাথায় ঢুকতে পারে? তার মাথা ঝিমঝিম করছে। এখন মনে হচ্ছে তারও করা চায়ের প্রয়োজন। কালকে কিন্তু ক্লাস আছে। গভীর কণ্ঠটা ভেসে আসে অরুর কানে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। রুদ্র চোখ বুঝেই শুয়ে আছে। অরু শান্ত কণ্ঠে বলল, জানি, মনে আছে। তাহলে ঘুমাচ্ছ না কেন? নাকি গত রাতের মতো আজও কি বেচার মতো জেগে থাকার ইচ্ছে আছে আর আমাকে জাগিয়ে রাখার পরিকল্পনা করছো? আবারও খোঁচা মারল রুদ্র। অরু মুখ ফুলিয়ে বলল, মোটেও না, আমি ঘুমাবো, একটু পড়ছিলাম তাই দেরি হয়ে গেছে। এক অক্ষর তো তোমার মুখ থেকে শুনতে পারলাম না। আমি মনে মনে পড়ছিলাম তাই শুনতে পাননি। তাড়াতাড়ি উত্তর দিল অরু। রুদ্র মুচকি হেসে বলল, বিশ্বাস হয় না। সকাল হয়েছে, অনেকক্ষণ হয়েছে। রুদ্র এখনো ঘুমিয়ে আছে। রাতে ঘুমোতে দেরি হয়েছে, মাথা ভীষণ ধরেছিল। কফিতেও কাজ হয়নি। 2 কাপ খাওয়ার পর ওরই নাসরিন বেগমকে কফি আনতে বারণ করে এবং রুদ্রের উদ্দেশ্যে বলে ওঠে, ইহা কফি, কোনো শরবত নয় যে আপনি এক গ্লাস শেষ করেই আরেক গ্লাস ধরেছেন। মাথা ব্যথা হলে ঔষধ খান, নয়তো মলম লাগান। রুদ্র কথাগুলো শোনে কিন্তু কিছুই বলে না। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অরুর দিকে। ঠোঁটের কোণে হঠাৎ হাসি। অরুর কটমট চাহনি হঠাৎ নমনীয় হয়ে আসলো। রুদ্রের হাসির কারণ সে বুঝতে পেরেছে। এতখানি অধিকারবোধ কিভাবে আসলো তার মধ্যে? রুদ্র কিছু বলল না। সেও কি পছন্দ করছে তার রুদ্রের উপর যে অধিকার খাটানো? হয়তো তাই তার ঠোঁটে হাসির সৌন্দর্য ফুটল। অরু নিজের কামড়াতে লাগলো। রুদ্র খাট ছেড়ে উঠে দাঁড়ালো, অরুর কাছে এসে দাঁড়ায়। অরু এক কদম পিছিয়ে যেতে চাইলে অমনি রুদ্র তার বলিষ্ঠ বাহুতে অশ্রুর অরুর কোমর আঁকড়ে ধরে। অরু কয়েক কদম পিছিয়ে যেতে চাইলে অমনি রুদ্র তার বলিষ্ঠ বাহুতে অশ্রুর অরুর কোমর জড়িয়ে ধরে। অরু ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। রুদ্র তার নিত্য অভ্যাসে পরিণত হওয়া কাজটা করে। অরু শক্ত করে খোপা করা চুল এক ঝটকায় খুলে দেয়। সিল্কে ও ওয়েভি চুলগুলো একসঙ্গে ছড়িয়ে পড়ল। অরু নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো না। সে জানে এই চেষ্টা তার বৃথায় যাবে। রুদ্র যতক্ষণ তাকে নিজের ইচ্ছায় না ছাড়ে ততক্ষণ অরু তার সব শক্তি ব্যবহার করলেও এই বাহুদ্বয়ের আবদ্ধ থেকে সে বেরোতে পারবে না। রুদ্র অরুর পানে ঝুঁকে নিজের বাম হাত ঘাড়ের পেছনে নিয়ে আরো শক্ত করে আবদ্ধ করে নিল। অরুর শরীর অসাড় হয়ে আসে, চোখ বুজে আসে। নিজের ঠোঁটে রুদ্রের ঠোঁটে স্পর্শ পেতে অরুর শরীর শিহরণ বয়ে যায়। অরু রুদ্রকে শক্ত করে জড়িয়ে নিল। কতক্ষণ এমন মুহূর্ত বয়ে গেছে অরু বা রুদ্র কারোরই খেয়াল নেই। অনেকক্ষণ পর রুদ্র সোজা হয়ে দাঁড়ালো। অরু তখনও রুদ্রকে জড়িয়ে আছে বুকের মাঝে, মুখ গুজে দাঁড়িয়ে আছে, লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না। রুদ্র অরুর মুখ তুলে ধরে। চোখে দুজনের দৃষ্টি গভীর, একে অপরকে বলে দিচ্ছে না বলা অব্যক্ত ভালোবাসাগুলো। রুদ্র অরুর চুলগুলো ঠিক করতে করতে হালকা কণ্ঠে বলল, নাও আই ডোন্ট নিড এনি মেডিসিন। তোমার এই ঠোঁটের মিষ্টি ভালোবাসা আর তোমার এই মিষ্টি সুগন্ধ আমাকে শান্ত করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেক রাত হয়ে গেছে, ঘুমোতে হবে, না হলে কালকে উঠতে পারবো না। বলে রুদ্রের বাহুদয়ের আবদ্ধ থেকে নিজেকে ছাড়িয়ে খাটের উপর যেয়ে শুয়ে পড়ে। রুদ্র তাড়াহুড়ো দেখে ঠোঁট কামড়ে হাসল। রুদ্র পাশে যেয়ে বসেছে। এমন সময় অরু ধরাম করে উঠে বলে, ব্যথা যদি কমেও যায় তারপরেও একটা ঔষধ খেয়ে ঘুমান প্লিজ। রুদ্রের কোনো প্রতিক্রিয়ার জন্যই অরু অপেক্ষা করলো না। যত তাড়াতাড়ি বলল তার থেকে বেশি তাড়াতাড়ি শুয়ে পড়ল। রুদ্র আস্তে করে অরুর কানের কাছে ফোন নিয়ে ফিসফিস করে বলল। ওকে যান। অরু সঙ্গে সঙ্গে কম্বল মুড়ি দিয়ে একদম মুচড়ে গেল। রুদ্র শব্দ করেই হাসল। সকালে মিষ্টি রোদ মুখে এসে পড়তেই রুদ্রের ঘুমটা ভেঙে গেল। কিছুটা নজর উঠল। আস্তে আস্তে চোখ খুলে ঝাপসা দৃষ্টিতে নিজের বাম পাশে তাকালো। অরু নেই, উঠে গেছে হয়তো। রুদ্র কাঁধ ঘুরিয়ে সোজা হয়ে বসলো। বসতেই চোখে পড়ে ড্রেসিং টেবিলের সামনে বসে থাকা অরুর দিকে। সাদা চিকেন কারি ড্রেস পরেছে, সাথে সাদা শিপনের ওড়না, চুলগুলো ছাড়া। চুলের আগা দিয়ে টপটপ করে জল বেরোচ্ছে, ভিজিয়ে দিচ্ছে সম্পূর্ণ পিঠ থেকে কোমর, স্পষ্ট দৃশ্যমান। হয়তো কেবলই শাওয়ার নিয়ে বেরিয়েছে। রুদ্র কিছুক্ষণ সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। যতই অরু তার বউ হোক না কেন,
এমনভাবে পারমিশন ছাড়া যে চেয়ে থাকাটাও উচিত নয়। রুদ্র পায়ের উপর থেকে কম্বল সরিয়ে উঠে দাঁড়ালো। উঠে খাকারি দিয়ে উঠে নিজের উপস্থিতি টের পাইয়ে দিল অরুকে। অরু গলা খাকারির শব্দে পেছনে ঘাড় ঘুরিয়ে চাইল। রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। অরু আধ চোখে গাঢ় কাজল পড়েছে, ভেজা চুলগুলো সামনে দিয়ে জল গড়িয়ে পড়ছে। রুদ্র অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার যেন দম বন্ধ হয়ে আসছে। রুদ্রকে অমনভাবে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকালো। রুদ্র নিজের হুঁশ ফিরে পেতে তাড়াহুড়ো করে বলল, সুন্দর লাগছে জান। অরু চোখ বড় বড় করে গেল। তাহলে এতক্ষণ তাকিয়ে তার সৌন্দর্য দেখছিল রুদ্র? অরু লাজুক মুখ করে প্রশংসার প্রতি উত্তরে বলল। ধন্যবাদ। রুদ্র মাথা নিচু করে বাম হাত দিয়ে মাথা চুলকে মুচকি হেসে বলল, ওয়েলকাম জান, কিন্তু তুমি এখন এই ড্রেস চেঞ্জ করবা। কেন? হতভম্ব হয়ে গেল এক নিমিষে অরুর মুখ। রুদ্র মাথা উঁচু করে অরুকে নিজের কাছে টেনে নিল। হাচমকা রুদ্রের হ্যাঁচকা টানে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারল না অরু। রুদ্র অরুর কোমর শক্ত করে জড়িয়ে হালকা কণ্ঠে বলে, কারণ তুমি একটু বেশি হট হয়ে গেছো, সেটা কিনা আমার জন্য ঠিক আছে, কিন্তু আমি চাই না অন্য কেউ তা ফিল করুক। তাই বেশি কথা না বাড়িয়ে চেঞ্জ করো। অরু লজ্জা পাবে নাকি রাগ দেখাবে বুঝতে পারল না। অস্পষ্ট স্বরেই বলল। কিন্তু অরু আর তার বাক্য শেষ করতে পারল না। রুদ্র তার গোলাপি ঠোঁটের উপর নিজের তর্জনী বিদ্যমান করলো, আর ইশারায় একটা কথাও বলতে বারণ করে দিল। তারপর নিজের আঙুল সরিয়ে বলল, আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুমি চেঞ্জ করে ফেলো। এসে যদি দেখি তুমি চেঞ্জ করনি, তাহলে আমি বাধ্য হব তোমাকে নিজ দায়িত্বে চেঞ্জ করে দিতে। আশা করি তুমি সেটা চাও না। বলেই মুচকে হেসে ওয়াশরুমে ঢুকলো। ওরু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আবারও সোজাসুজি হুমকি। ওরু দাঁতে দাঁত চেপে ফুলতে শুরু করলো। রুদ্র ফ্রেশ হয়ে ফিরিয়ে দেখলো ওরু চেঞ্জ করে নিয়েছে। এবার পরেছে একদম অপোজিট কালারের জামা, কালো। রুদ্র দেখে আসলো, এতে অসম্ভব সুন্দর লাগছে তার অরুকে। অরু রুদ্রকে খেয়াল করেনি। সে আপন মনে নিজের বইপত্র গোছাচ্ছে ব্যাগে। রুদ্র চুপচাপ অরুকে পেছন থেকে এসে জড়িয়ে ধরে। অরু এক মুহূর্তের জন্য ছটফট করে উঠল। পেছনে ঘাড় ফিরিয়ে রুদ্রকে দেখতে তার ছটফটানি একদম স্থির হয়ে গেল। রুদ্র অরুর ঘাড়ের উপর মাথা রেখে হালকা স্বরে বলল, ওয়াও, আর ইউ সো বিউটিফুল বেবি। অরুও হেঁচকে উঠে যায়। লোকটা সকাল সকাল উঠে কি শুরু করলো? অরু বিরক্ত মুখেই বলে, জানি না, ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে। ভার্সিটিতে কি যাবেন না? যাবো তো। তাহলে রেডি হচ্ছেন না কেন? আর ব্রেকফাস্ট করতে হবে না? আমি সকালে ব্রেকফাস্ট করি না সোনা। তারা অরু তাড়াতাড়ি করে নিজেকে রুদ্রের কবল থেকে ছাড়িয়ে সোজা হয়ে রুদ্রের মুখোমুখি তাকালো। রুদ্রের চোখে মুখে হাসির রেশ, আর অরুর চোখে মুখে অসম্ভব বিরক্তির রেশ। সে বড় করে নিঃশ্বাস নিয়ে বলল, খাবার খাবেন কেন? আমার মাথা খাবেন। তা খেলেই তো আপনার পেট ভরে যায়। অন্য কিছু খেতে হবে কেন, তাই না? সরুন সামনে থেকে। রাগে হঠাৎ এমনভাবে ফেটে পড়ার কারণ রুদ্র ঠিক বুঝে উঠতে পারল না। তার বউও এমনভাবে কথা বলতে পারে, তা আগে তো বুঝেনি সে। অরু চলে যাচ্ছে। রুদ্র অরুর হাত খপ করে চেপে ধরে। অরু রাগান্বিত চোখে তাকায় রুদ্রের দিকে। রুদ্র ঠোঁট কামড়ে হেসে ফেলে। আজকে দেখছি তোমার মাথা বাদেও এমনি খাবার খেতে হবে। আমাদের দুইজনের বিয়ের বিষয়ে ভার্সিটির কেউ জানে না, তাই আমার মতে তাদের না জানানোই ভালো। গাড়ির সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল অরু। রুদ্র গাড়ি স্টার্ট দিয়েছে। অরুর কথা শুনে তার দিকে ফিরে চায়। মুখে প্রশস্ত হাসি নিয়ে বলে, কেন সোনা, এত বড় খুশির খবর তোমার ফ্রেন্ডস অ্যান্ড আমার কলিগরা জানবে না, তা কি করে সম্ভব? সম্ভব। আর আমি এই বিষয়ে সবাইকে বোঝাতে পারবো না। কিভাবে হলো, কেন হলো, এইসব প্রশ্ন তো আর আপনার কাছে এসে করবে না। সবাই ধরবে আমাকে। তাই বলছি, কাউকে জানানোর কোনো প্রয়োজন নেই। একদমে কথাগুলো বলা শেষ করে বড় বড় নিঃশ্বাস নেয় অরু। রুদ্র সামনে তাকিয়ে ড্রাইভিং করছে। ওকে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। অরুকে আশ্বাস দিয়ে বলল রুদ্র। অরু আর কিছুই বলল না। ব্যাগের থেকে ফোন বের করে হাতে নিয়ে কি যেন করতে লাগলো। রুদ্র সেদিকে চেয়ে একবার হাসলো। তারপর সেও ড্রাইভিংয়ে ফোকাস করলো। সব কোথায়? বাড়ি ফাঁকা কেন? হঠাৎ পুরুষালী গলা পেতেই বিথি রুমের দিকে বেরিয়ে আসলো। পেছন পেছন ইভানও এলো বেরিয়ে। বাবাকে দেখে উৎসাহিত ইভান এক দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে লাফ দিয়ে বাবার কোলে উঠে। বিথি তড়িঘড়ি করে নেমে এলো। স্বামীকে কতদিন পর দেখছে। লম্বা ধীর দেহ, শ্যামলা চাহনি,
কঠিন চোয়াল, কিন্তু তীক্ষ্ণ চোখ, ঠোঁটে ফুটে রয়েছে একটা হাসি। ছেলেকে কোলে নিয়ে নরম দৃষ্টিতে বিথির দিকে তাকায় তোহান। বিথির হাসি যেন ধরছেই না, ঠোঁট কামড়ে বলে, মনে পড়েছে আমাকে? কই না তো, আমি তো আমার ইভানের জন্য এসেছি। বলেই ফিক করে হাসে তোহান। ছেলের গাল আলতো করে টেনে বিথির দিকে তাকায়। বিথির মুখ গোমড়া করেই রয়েছে, একদম বাচ্চাদের মতো। তোহান মাঝে মাঝে ভাবে তার ছেলে বিথি থেকে বেশি মেচির বয়। কথায় কথায় বিথি যেভাবে কেঁদে দেয়, তার ইভানও করে না তা। বিথি ফুসফুস করেই বলল, হ্যাঁ হ্যাঁ, ছেলেকেই তো মনে পড়বে, বউয়ের কি দরকার? যাও তাহলে, ছেলেকে নিয়েই থাকো, আমি চললাম সন্ন্যাসী হতে। বলে মুখ ফিরিয়ে নেয়। ইতিমধ্যে বাইরের কথাবার্তা কানে যেতেই রাবেয়া চৌধুরীও ঘরের বাইরে এসে দাঁড়িয়েছেন। জামাইকে দেখে উৎসাহিত কণ্ঠেই বলে, শাশুড়িকে দেখে ইভানকে কোল থেকে নামিয়ে রাবেয়া চৌধুরীর সামনে যে সালাম জানায় আর হেসে বলে, এই তো এইমাত্র। আপনার মেয়ে তো আমাকে বসতে বলেনি মা। কিভাবে বসি বলেন তো? বিথির দিকে ইশারা করে দেখালো তোহান। বিথি তখনও বাচ্চাদের মতোই মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। রাবেয়া চৌধুরী ব্যাপারটা বুঝতে পারলেন, তাই তিনি তার মেয়ের জামাইকে খুব ভালো করেই জানে। বিথিকে অন্য কেউ কিছু বললে বিথি তাকে আরো 3টে কথা শুনিয়ে দেয়, কিন্তু তোহান কিছু বললেই বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে উঠে। কখনো কখনো তো বাচ্চাদের মতো কাঁদেও। আর তোহান এ বিষয়ে বেশ মজা নেয়। রাবেয়া চৌধুরী মেয়ের দিকে এগিয়ে যায়, তোহানকে বলে, বিথিকে নিচের দিকে ফিরিয়ে বলল, গাড়ি ভার্সিটি বেশ খানিক আগে দাঁড়িয়ে পড়ে। সে চায় না কেউ তাকে রুদ্রের সাথে দেখুক। ওরও এখান থেকে হেঁটে ভার্সিটি যাবে। ডিপার্টমেন্টের ফ্লোরে উঠতেই সবার অদ্ভুত চাহনির শিকার হতে হলো ওরও কেমন যেন অস্বস্তি বোধ করছে সবার চাহনিতে। সবাই এইভাবে তাদের দিকে তাকাচ্ছে কেন? কি হয়েছে? ওরু সেদিকে মাথা না ঘামিয়ে সোজা ক্লাসের দিকে অগ্রসর হয়। ক্লাসের সামনে এসে থামতেই আয়েশা এসে ওরুকে খপ করে ধরে এবং হাঁপাতে হাঁপাতে বলে, ওরও এসব কি শুনছি? ওরু অবাক হয়েই বলে, তুই কি শুনেছিস সেটা আমি কিভাবে বলবো? ওই রকম ভান করো যে তুমি কিছু জানো না। রুদ্র স্যারের সাথে তোর বিয়ে হয়েছে, আমাকে কেন বলিসনি? এই কথাটা ওরুর কানে প্রবেশ করতেই চোখগুলো ছানা বড়া হয়ে যায়। উত্তেজিত হয়ে বলে, তুই কিভাবে জানলি? তানিয়া কি বলেছে? আমি কিভাবে জানলাম মানে? এই খবর পুরো ডিপার্টমেন্টে জেনে গেছে। শিক্ষার্থীদের থেকে শুরু করে সকল টিচারের মুখে মুখে তোদের বিয়ের খবর। ওরু আরো একবার আকাশ থেকে পড়ে। কিভাবে সম্ভব সারা ডিপার্টমেন্টে জানা? কে করলো এই কাজ? হঠাৎই অরুর চোখের সামনে ভেসে ওঠে রুদ্রের সেই বিচিত্র হাসি। আর বুঝতে বাকি রইল না কাজটা কার। রুদ্রই তাহলে নিজে থেকে ছড়িয়েছে ব্যাপারটা। তাই তো ওরু ভাবছিল রুদ্র তার কথা এত সহজে কিভাবে শুনলো, কিভাবে রাজি হয়ে গেল কাউকে কিছু না বলতে তাদের বিয়ের বিষয়ে। নিজের ঠোঁটে নিজ কামড়ে আয়েশার দিকে তাকায়। আয়েশা ট্যাপ ট্যাপ করেই তাকিয়ে রয়েছে ওর দিকে, চোখে অনেক কৌতূহল, অনেক প্রশ্ন। কিভাবে উত্তর দিবে সেই সকল প্রশ্নের? তোমার জামাই তো আর আমার জন্য আসেনি, তিনি এসেছেন তার আদরের দুলালের জন্য। রাগে গজগজ করতে করতেই বলল বিথি। মাথায় আগুন জ্বলছে, দাঁতে দাঁত চেপে রাবেয়া চৌধুরীর দিকে চেয়ে বলল। তোহান কাছে এসে দাঁড়িয়েছে। তোহানকে রীতিমতো না দেখার ভান করে মুখ ঘুরিয়ে নেয়। তোহান চাপা হাসে, নিজের শাশুড়ির দিকে তাকিয়ে ইশারা করলো। রাবেয়া চৌধুরী চোখের ইশারা বুঝতে পেরে বলল, ঠিক আছে মা। ভদ্র বাচ্চার মতো মাথা নাড়িয়ে সায় জানালো। রাবেয়া চৌধুরী হেসে একবার বিথির দিকে চেয়ে চলে গেল কিচেনে। রাবেয়া চৌধুরী যাওয়া মাত্রই তোহান যেয়ে দাঁড়ায় বিথির একদম সামনে, একদম নিকটে। তোহান কাছে এসে দাঁড়াতেই দেখে রাগান্বিত চোখে একবার চায়। বিথি লম্বা দেহের অধিকারী তোহানের মুখ পানে। তোহানের মুখে লেগে রয়েছে এক অজানা হাসি। বিথি আরো জ্বলে উঠল, বিরক্তি ভরা কণ্ঠে বলল, সামনে এসে জিরাফের মতো কেন দাঁড়িয়েছেন মিস্টার তোহান সাহেব? তোমাকে দেখার জন্য। এক মুহূর্ত অপেক্ষা করলো না, উত্তর দেওয়ার আগেই, কেন? আমাকে দেখে কি হবে শুনি? কি হবে মানে? আমার বউকে আমি দেখবো না তো কে দেখবে শুনি? ভূতে দেখবে? ভেঙচি কেটে বলল বিথি। তোহান শব্দ করে হেসে ফেলে। পর মুহূর্তে বিথিকে আবদ্ধ করলো নিজের বাহুতে। বিথি হকচকিয়ে আশেপাশে তাকিয়ে দেখল। তোহানের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। তোহান ঝুঁকে এসে কণ্ঠস্বর একদম খাদে নামিয়ে বলল, কেউ দেখছে না, এত ছটফট করতে হবে না। আর কেউ দেখলেও কি, আমি আমার নিজের একমাত্র নিজের বউকে জড়িয়ে আসি। উফ, থামো।
তোমার যত উল্টাপাল্টা কথা। ছেলেটা দেখে ফেললে কি হবে ভেবেছো? হ্যাঁ ভেবেছি, অনেক কিছু হয়ে যাবে। তুমি যেহেতু বলছো, থামতে থামতে পারি কিন্তু। বিধি ভ্রুকুচকে তাকায়, সংকুচিত কণ্ঠে বলে, কিন্তু কি? কিন্তু একটা ছোট্ট শর্ত আসে, আমাকে সুন্দর করে একটা মিল্কশেক তৈরি করে দিতে হবে। তোহানের আবদার বা শর্ত শুনে হেসে ফেলে বিথি। সব রাগ জল হয়ে গেল। এমন শর্ত কেউ পূরণ না করে থাকতে পারে? বিথিকে হাসতে দেখে তোহানও হাসল। দুজন দুজনকে শক্ত করে আলিঙ্গনে করে। সবকিছুই দূর থেকে ইভান আর রাবেয়া চৌধুরী দেখছিলেন, আর একে অপরের দিকে বারংবার সে মিটিমিটি করে হাসছিলেন। আপনি তো ভারী বজ্জাত। অনুমতি ছাড়াই রুদ্রের রুমে ঢুকে আগে পিছে কিছু না দেখে বলতে লাগে অরু। অরুর আগে খুবই ফুঁসছে। কথাগুলো শেষ করে শান্ত দৃষ্টিতে সামনে চাইতেই দেখে সেখানে রুদ্র একা নয়। রুদ্রের সামনে বসে রয়েছে এক অদ্ভুত অসম্ভব সুন্দরী রমণী। রুদ্র সেই রমণীর চোখ অরুর দিকে, অরুর চোখ সেই সুন্দরীর দিকে। হলুদ রাঙা গায়ের রং, টানা টানা চোখ, চোখে পড়েছে গাঢ় কাজল। লম্বা কালো বাদামি চুল যেমন তেমন করে বেনি করে রেখেছে। হলুদ রঙের শাড়ি পরনে তার, কানে ছোট দুল, হাতে অমিল চুড়ি, হয়তো তাড়াতাড়িতেই ভুল করে ফেলেছে। টানা টানা চোখের কালো মণিটা স্থির হয়ে তাকিয়ে রয়েছে অরুর দিকে। অরুর ভীষণ কৌতূহল হলো মেয়েটার নাম জানার। জিজ্ঞেস করবে? না তো, সে করলো না। কেবিনের গুমট পরিবেশ অরুর ধ্যানভঙ্গ করলো। অরু বুঝতে পারলো ভুল সময়ে সে না জেনে বুঝে পরিবেশের বিপরীত কথা বলে ফেলেছে। অরুকে অপ্রস্তুত হতে দেখে রুদ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। রুদ্রকে এগিয়ে আসতে দেখে আমতা আমতা করে বলল, আমি আসলে বুঝতে পারিনি আপনি মিটিংয়ে আছেন। আমি পরে আসছি। বলেই তাড়াতাড়ি কেবিন থেকে বেরিয়ে যাবে। তার আগে রুদ্র তার গম্ভীর স্বরে বলে ওঠে। থামো। অরু থেমে গেল, পা আটকে গেল তার। সে আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে পেছনে চায়। রুদ্র তার দিকেই তাকিয়ে আছে। অরু চুপ করে সোজা হয়ে দাঁড়ায়। রুদ্র আবারও বলে, যা বলতে এসেছো বলো, সমস্যা নেই। না না, ততটা ইম্পর্টেন্ট নয়। আমি পরে বাসায় যেয়ে আপনাকে মনে করে বলবো। ঠিক আছে, মনে করে বলো। অরু বাচ্চাদের মতো মাথা নাড়ায়। টেবিলের সামনে বসে থাকা রমণীটি উঠে দাঁড়ায় চেয়ার থেকে। পাশাপাশি দাঁড়ানো রুদ্রে। মেয়েটার চেহারায় কেমন ক্লান্তির চাহনি। অরু বুঝতে পারলো মেয়েটা অনেক কিছু নিজের মনের মধ্যেই জমিয়ে রেখেছে, কাউকে হয়তো বলতে পারে না। মেয়েটা অরুর দিকে চেয়ে হাসলো, তারপর নরম স্বরে বলল, তুমি তাহলে অরু, রুদ্রর স্ত্রী? অরু আকস্মিক এমন কথা শুনে থতমত খেয়ে গেল। রুদ্র তাহলে অ্যানাউন্সে সব বলে দিয়েছে? রুদ্র তাহলে ওনাকেও সব বলে দিয়েছে? উত্তর অরু কিছুই বলল না, শুধু মাথাটা উপর নিচে হালকা ঝাঁকালো। তুমি ভারী মিষ্টি তো। অরুর কাছে এসে বলল মেয়েটি। অরু কৃতজ্ঞতা প্রকাশ করতে বলল, থ্যাঙ্কস। তুমি অনেক ভাগ্যবতী। তুমি রুদ্রর মতো স্বামী পেয়েছ। রুদ্র ভীষণ কেয়ারিং, তোমাকে অনেক যত্নে রাখবে। বলে চুলে হাত বুলিয়ে দিল মেয়েটি। ভাগ্যবতী অরু নয়, ভাগ্যবান আমি। এতক্ষণ নির্বাক হয়ে শুনতে থাকা রুদ্র তিরস্কারের স্বরে বলল, আমি অরুর মতো বউ পেয়েছি। আমি ভাগ্যবান না হলে আমার জীবনে এমন একজন ছিল যে কিনা শুধুমাত্র নিজের কথা ছাড়া আর কিচ্ছু বুঝতো না। শুধু নিজের লাভের কথা ভাবত, কেন অনুভূতির কথা ভাবত না। শুধু জানতো খেলতে অন্যের অনুভূতি নিয়ে। তাই না মিস তুলিকা? তুলিকার চোখে চোখ রেখে কথাগুলো বলল রুদ্র। তুলিকার চোখ টলমল করে উঠল। রুদ্র সেই কঠিন চাহনিতে কোনো প্রভাব ফেলতে পারল না। চোয়াল শক্ত করে তাকিয়ে রইল তুলিকার দিকে। ওর কি ঘটছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছে না। এই তুলিকা মেয়েটা কি হয় রুদ্রের? কেনই বা রুদ্র মেয়েটার সাথে এমন আচরণ করছে? আর রুদ্রের ওই কথাগুলোর অর্থ কি? তুলিকা নিজের চোখের জল আপ্রাণ চেষ্টা করে আটকে ধরে রাখার, মুখে হাসি ফুটিয়ে বলে, ঠিক বলেছ, তুমিই ভাগ্যবান। অবশ্যই, অরুর মতো মেয়েই পৃথিবীতে দুইটা হয় না। অনেক কিছু পেরিয়ে অরুকে পেয়েছি। ওর চোখের দিকে তাকালে বুঝতে পারি ও আমাকে অসম্ভব ভালোবাসে। আমারও তো তার মর্যাদা দিতে হবে, তাই না? সত্যি, তোমার ওর ভালোবাসার মর্যাদা দেওয়া উচিত। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল এক ফোঁটা। ওরও কোনো কিছুই হজম করতে পারছে না। তাকে নিয়ে কথা হচ্ছে তারই সামনে, কিন্তু কেন? ওরু আর এদের মধ্যে থাকতে পারছে না। না থাকাই ভালো। ওরু তাড়াতাড়ি করেই বলল, আপনারা কথা বলেন, আমি আসছি।
বলে এক মুহূর্তের জন্য দাঁড়ালো না ওই স্থানে, বেরিয়ে গেল কেবিন থেকে। রুদ্র তাকালো অরু যাওয়ার দিকে, কিন্তু তুলিকা চেয়ে রইল পলকহীন রুদ্রের দিকে। চোখের জল এবার যেন বাঁধ ভাঙল। অরুর মাথা ঝিমঝিম করে উঠল। কেবিনে এতক্ষণ যা কিছু সাক্ষী সে হলো তাতে সম্পূর্ণ অরুর মাথা ধরিয়ে দিতে সক্ষম। করিডোর দিয়ে একা একাই হেঁটে যাচ্ছে ক্লাসের দিকে। মনটা ভীষণ ভারী লাগছে। রুদ্রের কেবিনে বসে থাকা মেয়েটার অপরূপ সৌন্দর্য এখনো অরুর চোখের সামনে ভাসছে। অরু নিজের মনেই বিড়বিড় করে বলল, কি দারুণ দেখতে, টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, হলদে রাঙা গায়ের রং। বিড়বিড় করতে করতে হঠাৎ সামনে দিয়ে যাওয়ায় দুজনের দিকে চোখ পড়ল অরুর চোখ। দুটো মেয়ে তার বিপরীত দিয়ে আসছে, তারই দিকে তাকিয়ে রয়েছে। থেকে থেকে নিজেদের মধ্যে ফিসফিস করছে, চোখ কিন্তু সরছে না। অরুর হারানো অস্বস্তি আবারও ফিরে আসলো। চুপ সেদিকে খেয়াল না করে ভান করে নিজের ব্যাগটা থেকে ফোনটা বের করে অহেতুক তাকিয়ে রয়েছে। ভানটা এমন যে ফোনেই তার সকল জগৎ। আশেপাশে কি ঘটছে তার কিছুই অরুর জানা নেই। আমার মনে হয় না তোমার এখানে আর কোনো কাজ আছে। ইউ ক্যান লিভ নাও। রুদ্র চেয়ারে হেলান দিয়ে বসে নিজের চিরচেনা কাঠিন্য কণ্ঠেই বলল কথাগুলো। তুলিকা সেই একই জায়গায় দাঁড়িয়ে রুদ্রের সকল কথা শুনছে। চোখের জল কেন যে শুকিয়ে যাচ্ছে না, এত অপমানিত হয়েও কেন মানুষটার সামনে বেহায়ার মতো দাঁড়িয়ে আছে তা তুলিকা নিজেও জানে না। রুদ্র সে আগের মতোই কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে চিকন গড়নের মেয়েটার দিকে। রুদ্র নিজের ধৈর্যের চরম পর্যায়ে অবস্থান করছে। মুখের চোয়াল শক্ত করে বলল, তোমার নয় অফুরন্ত সময় রয়েছে, কিন্তু আমার তো নেই। দাঁড়িয়ে থেকে তুমি আমার মূল্যবান সময় নষ্ট করছো। রুদ্র তার কঠিন কণ্ঠে কথাগুলো বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তুলিকার সামনে এসে তাকে উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিল। তুলিকা তখনও অসহায় দৃষ্টিতে রুদ্রের দিকে তাকিয়ে আছে। রুদ্র তুলিকার সেই অসহায় দৃষ্টি অগ্রাহ্য করে কেবিন থেকে বেরিয়ে গেল। তুলিকা রয়েছে একাই সে কেবিনে। রুদ্রের ক্লাসরুমে প্রবেশ করতেই সবার ফিসফিসানি বন্ধ হয়ে গেল। সবাই আস্তে করে রুদ্রকে শুভ সকাল জানালো। রুদ্র তার প্রতি উত্তরে গম্ভীর হয়ে বলল, গুড মর্নিং স্টুডেন্টস, অনেকদিন পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সেই স্টুডেন্টদের উদ্দেশ্যে কথাগুলো বললেও তার চোখ খুলছিল অন্য একজনকে। অবাধ্যের মতো তার চোখ চলে যাচ্ছিল রুমের ভেতরে বসা সকল শিক্ষার্থীর উপর। কোথায় অরু? ক্লাসের সব দিকে লক্ষ্য করেও সে অরুকে খুঁজে পেল না। তার মানে ক্লাসে এখনো আসেনি। রুদ্র চোয়াল ফের শক্ত হয়ে ওঠে। সে পকেট থেকে ফোন বের করে অরুকে কল করবে বলেই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অরুর ফোনের নাম্বার তার কাছে নেই। রুদ্র একটা দীর্ঘশ্বাস ছাড়ল, রাগে গজগজ করতে থাকলো। মনে মনে কটাক্ষ করেই বলল, এসেছে ভার্সিটিতে ক্লাস করতে, কিন্তু না, এখন কোথায় অরুণচন্দ্রের মতো উড়ে বেড়াচ্ছে। ইস, অরুর আর জানাই হলো না তার স্বামী তাকে আরেক নাম উপহার দিয়েছে, অরুণচণ্ডী। অরু ক্লাসে যায়নি ইচ্ছে করে। কেন যেন তার আজকে ক্লাস করতে ইচ্ছে করছে না। তাই সে মনে মনে স্থির করলো ভার্সিটির বটতলাতেই সে বসবে। যেমন ভাবনা তেমন কাজ। এখন বসে রয়েছে ভার্সিটির একটা বটগাছের তলায়। এখানে অন্যান্য ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছে। কেউ বান্ধবীর সাথে গল্প করছে, কেউ আবার বয়ফ্রেন্ডের কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে রয়েছে। কয়েকজন ছেলেদের দল আবার ঘাসের উপর শুয়ে পড়েছে। তাদের আশেপাশে থাকা ছেলেমেয়েরা নিজেদের মধ্যেই ফিসফিস করে হাসছে। আবার কতজনের তো সেদিকে কোনো খেয়ালই নেই। বলতে হলে বটতলার এই পরিবেশটা ভীষণ সুন্দর। খোলামেলা আলো ছায়া, পাখিদের কিচিরমিচিরের শব্দ, সবই দারুণ। ঢাকা শহরের ঠান্ডা বলতে ঢাকার বাইরের জ্বালার গরম। এইখানে ঠান্ডা পড়া আর না পড়া সব। এখন অবশ্য শীতকাল সরে এসেছে, বসন্ত। বসন্ত সব জায়গার জন্যই সমান। শীতে শুষ্ক হয়ে আসা পুরনো পাতা গাছ থেকে ঝরে পড়ে, তার পরবর্তীতে নতুন কচি পাতা গজিয়ে আশপাশটা করে তুলবে আরো সবুজ সুফলা। এই ব্যাপারটা ঢাকার মতো শহরের জন্য ব্যতিক্রম নয়। অরু চুপচাপ বসে আছে, মাথায় ঘুরপাক খাচ্ছে সে একই প্রশ্ন, এই তুলিকা কে? কেন এবার রুদ্র তার সাথে এমন ধরনের আচরণ করলো? অরু জানে রুদ্র স্বভাবের গম্ভীর রকচটা, কিন্তু তাই বলে কারোর সাথে বিনা কারণে এমন আচরণ করে না। তাহলে কি তুলিকার সাথে রুদ্রের অতীতের কোনো সম্পর্ক ছিল, যা এখন তিক্ততার মাঝে এসে পড়েছে? অস্বস্তি বোধ হচ্ছে অরুর। রুদ্র যদি বলে নিজের থেকে বলবে, তার কাছে জিজ্ঞেস করে লাভ হবে না। বলার ব্যাপারটা সম্পূর্ণ রুদ্রের মুডের উপরই ডিপেন্ড করে। তাহলে কি আর জানা হবে না? অরু আশা সম্পূর্ণ নিরাশায় পূর্ণ হলো। অরু নিরাশ হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। এমন সময় হলুদ শাড়ি পরিহিতা একটা মেয়েকে আস্তে আস্তে হেঁটে আসতে দেখে চোখ কুঁচকে তাকায়। সেই আপুটা না?
নিজেকে নিজেই প্রশ্ন করলো অরু। নিজের প্রশ্নের উত্তর পেতে অরু উঠে দাঁড়ায়, এগিয়ে গেলে মেয়েটার দিকে। কিছু পথ এগিয়ে যেতে অরু নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেল। হ্যাঁ, তিনিই তো। অরু কিছু না বলে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তুলিকা এগিয়ে ক্লান্তিময় দৃষ্টি অরুর দিকে পড়তেই তুলিকার ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি ফুটে উঠল। অরুও হাসলো। রুদ্রের সাথে তুলিকার যা সমস্যাই হোক, অরু তুলিকাকে ভীষণ পছন্দ হয়েছে। কেমন নরম অল্প চাহনি, এত সুন্দর হয়েও চোখে এক বিন্দু অহংকারের দৃষ্টি নেই। কি মিশুক। অরু এগিয়ে গেল নিজের থেকে। ক্ষমা করো, ওখানে তোমার তেমনভাবে কথা বলতে পারিনি, কিছু মনে করো না। অরু জলদি করে উত্তর দিল। আরে আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আপনি আমার আপুর বয়সী, আর আপনার তো কোনো ভুল দেখলাম না। আমি দরজা নক না করেই আপনাদের কথার মধ্যে ঢুকে পড়েছিলাম, তাই আই অ্যাম সরি। তাহলে নয় বোনই হলে তুমি, আর বোন হলে ক্ষমা চাইতে হয় না, বুঝছো? অরু হেসে মাথা ঝাঁকালো। হ্যাঁ, সে বুঝতে পেরেছে। অরু কিছুক্ষণ উসখুস করলো, সে কিছু বলবে হয়তো। তুলিকা ব্যাপারটা বুঝতে পেরে বলল। আমাকে কিছু বলবে? অরু এবার মাথাও নাড়ায়। হ্যাঁ, সে বলবে, কিন্তু কিভাবে বলবে? বেশ কিছুক্ষণ এদিক ওদিক করে বলল। আপনি না অনেক সুন্দর দেখতেও এবং ব্যবহারেও, ভীষণ মিষ্টি। তুলিকা হেসে ফেলে, মন খোলা হাসি। এই হাসিতে কোনো চিন্তা নেই, জগতের কোনো ধ্যান নেই। মেয়েটার চোখ হাসে। তুলিকা অরুর দিকে সতেজ স্নেহমাখা দৃষ্টিতে তাকিয়ে বলে। তুমি আমার থেকেও সুন্দর, তোমার মন পবিত্র, তোমার চোখ কথা বলে, তোমার হাসির কারোর মনে আশা জাগায়। তুমি আমার থেকেও বেশি সুন্দর। রুদ্রের ক্লাসে হট্টগোল একটু কমই হয়। রুদ্রের মধ্যে একটা শান্ত চাহনি সবাইকে আপনা আপনি চুপ করিয়ে দেয়। আজকেও তাই। কিন্তু সবার মাঝে একটা চাপা উদ্বেগ রুদ্র আগেই খেয়াল করেছে। সবার ফিসফিসানি রুদ্রের কানেও এসেছে। তাকে নিয়েই করা হচ্ছে। ব্যাপারটা মোটেও রুদ্রের কাছে অস্বস্তির নয়। সে নিজেই ব্যাপারটাকে ছড়িয়েছে। তার আশারূপে সবকিছুই চলছে, কিন্তু অরু কোথায়? রুদ্র প্রথমে ভেবেছিল হয়তো আজও লেট করবে ক্লাসে ঢুকতে, কিন্তু ঢুকবে। কিন্তু এখন ক্লাসের প্রায় শেষের পথে। মেয়ে কোথায় হাওয়া হয়ে গেছে? ভার্সিটিতে আছে তো। রুদ্র নিজের উপর ভীষণ আকারে রাগ হচ্ছে। সে কেন ওর নাম্বারটা সেভ করেনি? করলে তো তাই একটা কল করা যেত। ক্লাস শেষ হলেই সবার আগে রুদ্রের কাজ ওরুকে খুঁজে বের করা। অরু তুলিকা এসে বসেছে সে আগের স্থানে, যেখানে ওরু আগে বসেছিল, বটগাছের নিচে। তুলিকার মুখটা কি শুকিয়ে গেছে। অরু আর তুলিকার মধ্যে বিভিন্ন কথাবার্তার আলোচনা, কিছু হাসির কথা, কিছু দুঃখের কথা, সবকিছুই আলোচনা হলো এই সময়। বেশ কিছুক্ষণ পর অরু একটু ইতস্তত বোধ করে আমতা আমতা করে বলল। একটি কথা জিজ্ঞেস করব? অবশ্যই করবে। কি প্রশ্ন? দেখি উত্তর দিতে পারি কি না। অরু কিছুক্ষণ চুপ রইল, সময় নিয়ে বলল। আপনারা রুদ্র স্যারের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? তুলিকার মুখের হাসি এক মুহূর্তে বিলীন হয়ে গেল। সে বুঝতে পেরেছিল না অরু এমন প্রশ্ন কেন করলো। তুলিকা চুপ করেই থাকলো। অরু বুঝলো সে এই প্রশ্নটা করে তুলিকাকে অপ্রস্তুত করে তুলেছে, তাই তাড়াহুড়ো করেই বলল। উত্তর দিতে না চাইলে দিতে হবে না, আমি তো এমনিই জিজ্ঞেস করেছিলাম। তুলিকা ম্লান হেসে বলল। না না, তেমন কিছু না। পুরানো স্মৃতি চোখের সামনে ভেসে উঠছিল, এই জন্যই তো একটু নিরাশ হয়ে গেছি। কিছুক্ষণের জন্য সব নীরব। অরুও চুপ করে রয়েছে। নিজের মনে নিজেকে 14টা গালি দিল। খালি খালি এমন প্রশ্ন করার কি দরকার ছিল? আগে যা ছিল তা আগে ছিল, এখনের সাথে তো আর কোনো যোগাযোগ নেই। অরুর দিকে নিষ্পলক চোখে তাকিয়ে বলল। অরু, তোমার হাজবেন্ডের সাথে আমার রিলেশন ছিল। তোমার বর অনেক বিলিয়ন ছিল। আমার হিংসা হতো ওকে প্রচুর। অরু বিস্মিত হয়ে তাকালো। কেমন স্বীকারোক্তি এটা? তুলিকা অরুর মুখের চাহনি দেখে কি বুঝলো কে জানে। সে ম্লান হাসলো। অরু কাঁধে হাত রেখে বলল। রুদ্র পড়াশোনা ছাড়া কিছুই বুঝতো না। ডিপার্টমেন্টের টপার ছিল। আমার সহ্য হচ্ছিল না। আমি কখনো নিজেকে সেকেন্ড পজিশনে দেখতে পারতাম না। থামলো তুলিকা, মুখে অনুশোচনার ছাপ স্পষ্ট। অরু কোনো কথাই বলল না। সে আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে রইল। তুলিকা আবার বলা শুরু করলো। এত অসহ্যকর পরিবেশের মধ্যে আমি একজনের প্রেমে পড়ে যাই এবং আমি বুঝতে পারি সেও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু রুদ্র কি? তুলিকার কথার মধ্যে বাধা দিয়ে জিজ্ঞেস করলো অরু। তুলিকা অদূর দূরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। অরু নিরাশ বসে রইল। হঠাৎ তুলিকা বলল।
হঠাৎ রুদ্র নরম সাইডটা দেখতে পারলাম, বুঝতে পারলাম রুদ্র আমার প্রতি একটু নরম। রুদ্র আমাকে পছন্দ করতে শুরু করেছে। আমার তখন মাথায় অন্য কিছু কাজ করেনি। আমার রুদ্রকে প্রপোজ করি, কিন্তু স্বার্থে। অন্যদিকে আমার প্রিয় মানুষটি আমাকে প্রপোজ করে। এদিকে রুদ্র, এদিকে আমার প্রিয় মানুষ। কাউকে ছাড়ার মতো পরিস্থিতিতে ছিলাম না। থামলো তুলিকা। গলা যেন শুকিয়ে আসছে, কথা বলতে কষ্ট হচ্ছে। অরুর শরীর ঘিনঘিন করছে। সামনের মানুষটা এত লোভী, কিভাবে সম্ভব? অরু ঢোক গিলে জিজ্ঞেস করলো, আর আপনি রুদ্রকেও হাতে রাখলেন, আর আপনার প্রিয় মানুষটিকেও, অর্থাৎ আপনি রুদ্রর অনুভূতি নিয়ে খেলেছিলেন। কিছুটা তেমনই, কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? সে এবং রুদ্র একে অপরের প্রিয় বন্ধু ছিল, কিন্তু আমার জন্য তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। আমার জন্য দুজনের বেস্ট ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায়, যা এখনো ঠিক হয়নি। অরু যে কিছু একটা মেলাতে পারছে। তালগোল পাকিয়ে যাচ্ছে সবকিছু, কিন্তু তার মাঝ থেকেও যেন অরু তার প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছে। অরু কাপা কণ্ঠে বলে, সেই বন্ধুটিকে? তুলিকা অরুর দিকে তাকালো, ক্লান্তিময় চোখ নিয়ে বলল, অরিন। অরু অবাক হলো না। ও যা ভেবেছিল তাই। তাহলে এই কারণ রুদ্র আর অরণ্যের ভেতরে শত্রুতা। দুজন দুজনকে বিন্দুমাত্র সহ্য করতে পারে না, শুধুমাত্র এই মেয়েটার জন্য। অরু উঠে দাঁড়ালো, ভেজা কণ্ঠে বলল, অরিন আমার ভাই। তুলিকা বজ্রাঘাতের আঘাতপ্রাপ্তের মতো চেয়ে রইল অরুর দিকে। অরু আর বিন্দুমাত্র স্থায়ী হলো না, ছুটে বেরিয়ে গেল বটতলা থেকে। তুলিকা শূন্য দৃষ্টিতে চেয়ে রইল। অরুর কান্না পাচ্ছে, কাকে দোষ দিবে? তার স্বামীর বা ভাই, কারোরই তো দোষ নেই। তাহলে সে বিনা কারণেই রুদ্রকে দোষী ভাবছিল? খালি খালি এত খারাপ ব্যবহার। অরু কোনো দিকে না তাকিয়ে আপন মনেই হেঁটে যাচ্ছে। পেছন থেকে কারো হাতের টানে অরু থেমে যায়। পেছন ফিরে রুদ্রকে দেখলো। অরু আর নিজেকে ধরে রাখতে পারলো না, রুদ্রকে এক মুহূর্তে জড়িয়ে ধরলো। বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে লাগলো। রুদ্র কিছুই বুঝে উঠতে পারলো না, কিন্তু অরুকে থামালোও না, মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। অরু রুদ্রের বুকে মুখ গুজে শক্ত করে জড়িয়ে একইভাবে কাঁদছে। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে হাঁপিয়ে উঠে, ফুপিয়ে ফুপিয়ে উঠে কয়েকবার। রুদ্র অরুর মুখ তুলে কপালে চুমু দিয়ে নরম স্বরে বলে, কি হচ্ছে শোনা, কাঁদছো কেন? কেউ কি কিছু বলেছে? অরু ঠোঁট উল্টে তাকালো রুদ্রের দিকে। রুদ্র বুঝলো অরু এখন বলার মতো পরিস্থিতিতে নেই। রুদ্র সযত্নে অরুর চোখের জল মুছে দেয়, চুলগুলো গুজে দিল কানের কাছে। রুদ্র আশেপাশে তাকিয়ে বলল, এখানে অনেক লোক রয়েছে, চলো কেবিনে যাই। বলে অরুকে নিজের থেকে আলাদা করে ওর হাত ধরে ডিপার্টমেন্টের দিকে যাচ্ছে। কিন্তু অরু একচুলও নড়ে না। রুদ্র থেমে যায়, পেছন ফিরে অরুর দিকে তাকিয়ে গলায় আগের মতোই নম্রতা বজায় রেখে বলল, কি হলো শোনা, চলো। অরু মুখে কিছু বলে না। সে বাচ্চাদের মতো বামে ডানে মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল সে কেবিনে যেতে ইচ্ছুক নয়। রুদ্র ওর একদম কাছে এসে মুখে আলতো করে হাতে স্পর্শ করে বলল, তাহলে কোথায় যাবে? ভার্সিটির বাইরে, এখানে আমি থাকতে চাই না। অবশেষে কথা বলল অরু, একদম বাচ্চাদের মতো করে। রুদ্র মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আচ্ছা ঠিক আছে, চলো। বলে আলতো করে অরুর হাত ধরে পার্কিং এরিয়ার দিকে নিয়ে গেল। অরু অপলক দৃষ্টিতে রুদ্রের দিকেই তাকিয়ে আছে পুরো রাস্তা। যত্নবান ব্যক্তি, কি সুন্দর তার হাত, সযত্নে আগলে রেখেছে। অরুর মনে পড়ে গেল অতীতের কিছু স্মৃতি। বাবা আর ভাই ঠিক এমনভাবেই তার হাত ধরে বাইরে নিয়ে যেত, কখনো নিজের থেকে আলাদা করতো না অরুর হাত। বেশি অরিন সবসময় নজরে থাকতো অরুর উপর, কি লাগবে না লাগবে চোখের আড়াল করতে চাইতো না। ঠিক তেমনই আজ রুদ্রও তাকে প্রোটেক্ট করছে। রুদ্র অরুর কথা কতটা ভাবে তা আজ অরু বুঝতে পারলো। এখানে অন্য কেউ হলে হাজারটা প্রশ্ন করত, কেন যেতে হবে, কি হয়েছে, রাগ করত। কিন্তু রুদ্র তার কিছুই করেনি। পার্কিং এরিয়ায় এসে অরুকে গাড়িতে বসিয়ে নিজেও বসলো ড্রাইভিং সিটে। অরু চুপচাপ বসে রয়েছে গাড়িতে। রুদ্রকে ভালোভাবে খেয়াল করলো। সিটবেল্ট বাঁধছে না দেখে নিজের থেকে অরুর দিকে ঝুঁকে সিটবেল্ট বেঁধে দিল। অরু নিশ্চুপ করে বসে রইল। কোনো হেলদোল নেই, কিন্তু ভেতরে চলছে এক অস্বস্তি। রুদ্র বেল বেঁধে অরুর চোখে চোখ রাখে, ঘাড়ের কাছে মুখ নিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। অরুর মুখ লাল হয়ে আসে। এই লোকটাকে যে সে কিভাবে সামলাবে সেটাই বুঝতে পারে না। মাঝে মধ্যে অরু রুদ্রের চুল শক্ত করে আঁকড়ে ধরল। বেশ কিছুক্ষণ পর রুদ্র তুলে অরুর লাল হয়ে আসা মুখ পানে চাইল। চুলগুলো আবারও সামনে এসে পড়েছে। অরুর ঠোঁট কাঁপছে। রুদ্র ঠোঁট কামড়ে হাসলো, হালতো করে অরুর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে শোনা? অরু ঢোক গিলে চোখ পিটপিট করে তাকালো, তারপর শান্ত কণ্ঠে বলল,
আপনি আর ভাই বন্ধু ছিলেন? রুদ্র সোজা হয়ে বসলো, সামনের দিকে দৃষ্টি স্থির রেখে বলল। তাহলে তুলিকের সাথে ছিলে তুমি? হুম। সংক্ষিপ্ত উত্তর অরুর। সবই জেনে গিয়েছ? বলল রুদ্র। হয়তো। রুদ্র দীর্ঘশ্বাস ত্যাগ করে সিলবেল্ট বাঁধে, গাড়ি স্টার্ট দেয়। গাড়িতে কিছুক্ষণের নীরবতা বিরাজ করছে, দুজনের মধ্যে কোনো কথা নেই। দুজনের দৃষ্টি সামনে সীমাহীন যানজটময় রাস্তার পানে। ওরু একবার রুদ্রের দিকে চেয়ে চিকন গলায় জিজ্ঞেস করলো। আপনারা কি আর আগের মতো হতে পারবেন না? রুদ্র আর চোখে ওরুর দিকে চেয়ে সাফল্যভাবেই বলল। তোমার ভাইয়ের স্বভাবে দোষ আছে, যেটা শোনে, যেটা সঠিক মনে করে সেটাই করে, কারোর কথা শোনে না। তুমি বলো সম্পর্ক কিভাবে ঠিক হবে? থামল রুদ্র, নিরাশ ভঙ্গিতে আবারও বলা শুরু করলো। আমরা এখন এমন পর্যায়ে রয়েছি যেখানে একে অপরকে দেখলেই আমাদের হাত পা নড়ে ওঠে, কেউ জানে না কখন মারামারি করে বসি। বলেই তাচ্ছিলের হাসি দেয় রুদ্র। অরু মুখ টিপে হেসে মনে মনে ভাবল। দুইজনেই সমান, কেউ কাউকে এক বিন্দু ছাড় দেয় না। সবার আলাদা আলাদা কারণ আছে। এই দুইজনের মাঝে আমি পড়েছি বিপাকে। অরু রুদ্রের দিকে তাকিয়ে চঞ্চল গলায় বলল। আমাদের দুইজনেরই মাঝে একটা গুণ আছে জানেন? কি? প্রশ্ন করলো রুদ্র। অরু খানিকটা হেসে বলল। দুইজনই একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সুন্দরভাবে আগে পিছে কিছু যাচাই বাছাই না করে সুন্দরভাবে বাঁশ লাগিয়ে দিতে পারেন। এবং আরেকটি বিষয়, কেউ কারোর কাছে মাথা নত করেন না। তাতে সম্পর্ক নষ্ট হয়ে গেলেও কিছু যায় আসে না। রুদ্র চোখ ছোট ছোট করে তাকালো অরুর দিকে। অরুর মুখে এক শান্ত চাহনি। রুদ্র হাসকি স্বরে বলল। অপমান করছো? না তো, আমি তো গুণের কথা বলেছি, অপমান কোথায় করলাম? রুদ্র কোনো জবাব দিল না। অরু আর কথা বাড়ালো না, নিস্তব্ধ হয়েই রইল, কিন্তু ছড়িয়ে রয়েছে অন্যরকম র্যাশ। গাড়ি চলছে। অরু চুপ করে জানলা দিয়ে বাইরে চেয়ে আছে। রুদ্র এক মনে গাড়ি চালাচ্ছে, মাঝে মাঝে অরুর দিকে আর চোখে তাকিয়ে পর্যবেক্ষণও করে নিচ্ছে। আচমকা অরু চেঁচিয়ে বলে। গাড়ি থামান। সঙ্গে সঙ্গে রুদ্র গাড়ির ব্রেক কষে। অবাক হয়ে অরুর দিকে তাকায়। অরু জানলা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছে, মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। রুদ্র হতভম্ব হয়ে প্রশ্ন করলো। কি হলো শোনা? হাওয়াই মিঠাই। অরুর চোখের মনি জলজল করছে, বাচ্চাদের মতো আবদারের সুরেই উত্তর দিল। রুদ্র হেসে ফেলল। রুদ্র বুঝলো তার বউয়ের এখন কি চায়। রুদ্র কোনো কথা না বলে সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামলো। রুদ্রকে নামতে দেখে অরুও ঝটপট গাড়ি থেকে নেমে পড়ে। রুদ্র অরুর কাছে এসে সামনে তাকালো। রাস্তার ওই পারে হাওয়াই মিঠাই। অরু তখনও বাচ্চাদের মতোই তাকিয়ে আছে সেই খাদ্যের দিকে, যেন মনে হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ খাবার এটা। রুদ্র আস্তে করে অরুর হাত শক্ত করে ধরে, আর রাস্তা পার হতে হবে। সাবধানে অরুকে নিয়ে রাস্তা পার হয় রুদ্র। হাওয়াই মিঠাই লোকের কাছে এসে অরু আহ্লাদি সুরে বলে ওঠে। আমাকে একটা এনে দেন তো। একটা নয়, এখানে যেই কয়টি আছে দিয়ে দিন। অরু অবাক হয়ে তাকালো রুদ্রের দিকে। রুদ্র বাঁকা হেসে বলল। যেই তো হাওয়াই মিঠাই তোমার মুড ঠিক করতে পারে, তাহলে সাথে বেশ কয়েকটি রাখাই লাভজনক। মুড অফ হলেই হাওয়াই মিঠাই। অরু হাসলো। লোকটা সত্যিই পাগল। একটা হাওয়াই মিঠাই অরুর হাতে দিয়ে বাকি সব কয়েকটা গাড়িতে ভরে নিল। রুদ্র টাকা মিটিয়ে ঠিক আগের মতোই অরুর হাত ধরে রাস্তা পার হয়। গাড়িতে বসতে বসতে অরু রুদ্রের উদ্দেশ্যে জিজ্ঞেস করে। খাবেন? নো বেবি, ইটস ভেরি মাচ সুগার অ্যান্ড আনহাইজেনিক অলসো। হুশ। অরু ঠোঁটে আঙুল দিয়ে শব্দ করলো, কড়া চোখে কটমট করে চেয়ে বলল। পৃথিবীতে টেস্টি খাবার কখনোই আনহাইজেনিক হতে পারে না। গাড়ি সবেমাত্র এসে পৌঁছেছে চৌধুরী বিলায়। পাশের সিটে অরুর তন্দ্রাতে বিভোর হয়ে রয়েছে। রুদ্র গাড়ি থামিয়ে অরুর দিকে চাইল। অরুর মুখখানা এখন নিষ্পাপ শিশুর মতো লাগছে। রুদ্র বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল অরুর স্নিগ্ধ শোভন মুখের পানে। হঠাৎ রুদ্রের ফোনটা ভাইব্রেট করে উঠল। রুদ্র ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে জলঝল করার নামে চোখ পড়তেই জল শক্ত হয়ে উঠল। তুলিকা কল করেছে। কেন? রুদ্র ফোন কল রিসিভ করলো। অপর প্রান্ত থেকে তুলিকার নরম কণ্ঠ ভেসে আসলো। অরু কি তোমার সাথে? তাতে তোমার কি? কঠিন তার কণ্ঠস্বর। না মানে ও আমার সাথে ছিল। আর আর তুমি ওকে আমাদের পাস্ট সম্বন্ধে বলেছ, ওর ভাইয়ের সম্বন্ধে বলেছ, তাই তো? ও আমার কাছে জিজ্ঞাসা করেছিল, আর আমি সত্যি জানতাম না ও অরিনের ছোট বোন। জানলো কি? তুমি তো তুমি, এখন কল করছো কেন? বিরক্ত ফুটে উঠল কণ্ঠে। ফোনের অপর প্রান্তে কিছুক্ষণের জন্য সব চুপ হয়ে গেল। রুদ্র অপেক্ষা করছে তুলিকার উত্তরের জন্য, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো কথা ভেসে আসলো না। আসলো শুধু কল কেটে যাওয়ার শব্দ।
রুদ্র ফোন রেখে অরুর দিকে তাকালো। অরুর থেকে থেকে নড়ে চড়ে উঠছে। রুদ্র সিট বেল্টটা খুলে অরুর কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলল, জান ওঠো, বাড়িতে এসে গিয়েছি। অরু পিটপিট করে চোখ মেলে আশপাশ দেখলো। একটা বিড়ালের বাচ্চা লাগছে। ঘাড় কাত করে রুদ্রের দিকে তাকালো। রুদ্র ভ্রু উঁচু করে তার দিকেই তাকিয়ে আছে। অরু নিজের ডান হাত দিয়ে নিজের মাথা চুলকে নিল। রুদ্র মুখ টিপে হাসলো। অরু সেদিকে আর চোখে তাকালো। বিরক্তি লাগছে অরুর। মাথা ঝিমঝিম করছে। ঠিকঠাক ভাবে ঘুম না হয়, তার উপরে এই লোকটার অদ্ভুত কাজকর্ম। অরুর মাঝে মধ্যে মনে হয় ঘুমের মধ্যে রুদ্রের গলা টিপে দিবে। ভূতের ভয় দেখায় শুধু। অরু সোজা হয়ে বসে সামনে তাকালো। এতক্ষণে সে বুঝলো তারা বাড়িতে চলে এসেছে। রুদ্র সিটের সাথে হেলান দিয়ে গভীর মনোযোগে অরুকে দেখছে। অরুর উদ্দেশ্যে হালকা স্বরে বলে ওঠে, দেখো দেখো, ভালো করে দেখো, মনে হচ্ছে তোমাকে আমি কিডন্যাপ করে নিয়ে এসেছি। তুমি এখন পালানোর পথ খুঁজছো। খোঁচা মারছে কি লোকটা? এমনিতেই এত সুন্দর একটা ঘুম লোকটার জন্য ভেঙে গেল। এই চক্করে আশেপাশের সব কেমন যেন ঘোলাটে লাগছে। সব বুঝে উঠতে দেরি লাগছে। এজন্য তাকে খোঁচা মারছে? জানা কথা। অরুকে খোঁচা না মারলে তো আর রুদ্রের পেটের ভাত হজম হয় না। অরু রুদ্রের দিকে তাকিয়ে ভ্রু কুচকে প্রশ্ন করে, আপনার জন্মের সময় কি মা আপনার মুখে মধু দেয়নি? সবসময় শুধু তিক্ত কথা বেরোয়। রুদ্র অবাক হওয়ার ভান করলো। সে কিছুই জানে না, এমন মুখ করে বলল, কই, আমি তো ভালো কথা বললাম। রাখেন আপনার ভালো কথা, সব বুঝি। বলে আর কোনো দিকে না তাকিয়ে গাড়ি থেকে নামলো। সোজা ঢুকলো বাড়ির ভেতর। রুদ্র তখনও গাড়িতেই বসে আছে। লম্বা শ্বাস নিয়ে বলল, সবার কোথায় বোঝো। ইভান, দাঁড়া। ভাত না খেলে কিন্তু বাইরে যেতে দিব না। ইভানের পেছনে দৌড়াচ্ছে বিথি, হাতে ভাতের থালা। ছেলেকে ভাত খাওয়ানোর মহাসংগ্রামে সে নেমেছে। এই কাজটা বিথির জন্য খুবই বেদনাদায়ক, অসহ্যময় কাজ। বিথি প্রায় হাঁপিয়ে থেমে গেল। ঘাড় ঘুরিয়ে চাইল সোফায় বসে ম্যাগাজিন হাতে তোহানের পানে। তোহানকে দেখে বিথি আরো রাগে লাল হয়ে উঠল। সে এদিকে ছেলের পেছনে দৌড়াতে দৌড়াতে পাগল হচ্ছে, আর অন্যদিকে ছেলের বাপ মনের আনন্দে পায়ের উপর পা তুলে ম্যাগাজিন পড়ছে। বিথি গলা খাকারি দিয়ে বলল, এই যে লাট সাহেব, ছেলের দিকে একটু মনোযোগ দেন। তোহান বিথির কথা শুনলো, ম্যাগাজিন থেকে চোখ সরালো না। চেঁচিয়ে উঠেই বলল, ছেলেদের দিকে মনোযোগ দিলে তো তার মায়ের আবার জলে পুড়ে ছারখার হয়ে যাবে। তখন আমি করব তার থেকে ভালো, যেমন চলছে তাকে তেমন চলতে দাও। বিথির জল শক্ত করে কটমট করে তাকালো। রাগে গজগজ করতে করতেই বলল, তোহান, মিমি। ইভানের শব্দে থেমে গেল বিথি। সামনে চাইল। অরু দরজা দিয়ে ভেতরে ঢুকেছে সবেমাত্র। ইভান তাকে দেখে ছুট লাগিয়েছে। অরু ইভান ছুটে আসতে দেখে হাঁটু গেড়ে বসলো। ইভান কাছে আসতে তাকে জড়িয়ে ধরল। বিথি খুশি যেমন তেমন অবাকও হলো। তোহান হাতের ম্যাগাজিন টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো। বিথি থালা হাতে সামনে এগিয়ে গেল। তোহানও এসে উপস্থিত হয়েছে বিথির পাশে। অরু বিথিকে দেখে উঠে দাঁড়ালো। একবার বিথির পাশে দাঁড়িয়ে থাকা অচেনা লোকটার দিকে ভালো করে দেখলো। তারপর হাসি মুখে বিথির বিস্মিত মুখপানে চাইল। বিথি বলল, তুমি এত তাড়াতাড়ি ভার্সিটি থেকে চলে আসলে? যাওয়ার সময় তো বলে গেলে আজ নাকি আসতে দেরি হবে, ক্লাস আছে। শরীর কি খারাপ লাগছে? রুদ্র জানে? একটার পর একটা প্রশ্ন করতেই রইল বিথি। ওর মাথা ঠান্ডা করে সেই প্রশ্নের উত্তর দিতেই যাবে, পেছন থেকে কারো পায়ে শব্দই থেমে গেল। ওর বুঝলো রুদ্র এসেছে। বিথি আর তোহান সামনে তাকিয়ে ভাইকে আসতে দেখে এবার প্রায় আকাশ থেকে পড়ল। দুজন দুজনের দিকে চেয়ে অরুকে উদ্দেশ্য করে বলল, রুদ্র তোমার সাথে এসেছে? অরু নীরবে মাথা নাড়ায়। রুদ্র পাশে এসে দাঁড়ায় অরু। তোহানকে দেখে হেসে বলল। হোয়াট আ সারপ্রাইজ ভাই। তোহান হেসে একে অপরের সাথে কোলাকুলি করল। অরু বিথির কাছ থেকে সরে এসে দাঁড়িয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। কে ইনি? বিথি আর চোখে অরুর দিকে তাকিয়ে ফিসফিস করেই উত্তর দিল। তো দুলা ভাই। অরু সাথে সাথে সোজা হয়ে দাঁড়ায়। চোখ পাকিয়ে বিথিকে আগের মতো করেই বলে, আগে বলতে হয় না, গুরুজন মানুষ এসেছে, এই। সালাম দিই না, কিছু না। কি মনে করছে? কিন্তু মনে করছে না, কিছু মনে করছে না। তুই একটু শান্ত হ। আমার পরকে বুড়ো, অত বুড়ো বানাইতে হবে না। তুই আগে আমার একটা প্রশ্নের উত্তর দে। কি? দুজনের মাঝে অনর্গল ফিসফিসানি হতেই রইল। রুদ্র ভার্সিটি থেকে এসেছে নাকি তুই ওকে নিয়ে এসেছিস?
ভ্রুজোড়া উঁচু করে প্রশ্ন করলো বিথি। অরু প্রশ্ন শুনে চোখ ছোট ছোট করে তাকালো। বিথি তার বাহুতে খোঁচা মেরে বলল, বল। আমি চলে আসতে চেয়েছিলাম। আরও চলে আসতে রাজি হয়ে গেছে? অরু মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে দিল। বিথি একবার রুদ্রের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলে। ভাইয়ের কাছে যেয়ে বলে, ভাই, তুই তো মানুষ হয়ে গেছিস। রুদ্র আর তোহান দুজনেই অবাক হয়ে তাকালো। বিথি তখনও মিটমিট করে হাসছে। রুদ্র ঘাড় ঘুরিয়ে ওরুর দিকে তাকালো। ওরু শুকিয়ে যাওয়া মুখ আরও শুকিয়ে গেল। ইভানকে নিজের কাছে নিয়ে চুপ করে দাঁড়ালো। রুদ্র বিথির দিকে তাকিয়ে বলল, ভেরি ফানি। সোফায় বসে এক প্রকার আড্ডাই জমিয়েছে তোহান আর রুদ্র। বেশ অনেক দিন পর দেখা তাদের। তোহান ব্যবসার কাজে বেশিরভাগ সময় কাটায় ঢাকার বাহিরে, কখনো আবার দেশের বাহিরেও থাকতে হয়। বিথির শ্বশুরবাড়ি চট্টগ্রামে, সেখানে বিয়ের 6 মাস থেকে পরে ঢাকায় চলে আসে আদনান সাহেবের ব্যবসা সামলাতে। এরপর থেকে চট্টগ্রাম আসা যাওয়া করতে হতো, কিন্তু কখনোই সেখানে স্থায়ী হতে পারেনি। শ্বশুর শাশুড়িরা তাতে কোনো আপত্তিও নেই। তাদের কথা ছেলে আর ছেলের বউ দুজন সুখে থাকলেই হলো। রুদ্র আর তোহানের ভেতর বেশ গম্ভীর সম্পর্ক। রুদ্র তোহানকে নিজের বড় ভাই মনে করে, আর তোহানও রুদ্রকে ছোট ভাইয়ের মতোই লাই দেয়। কখনো সখনো তো দুজনকে নিয়ে অতিষ্ঠ হয়ে পড়ে বিথি। এখন আবার যোগ দিয়েছে তার গুণধর পুত্র ইভান। রাবেয়া চৌধুরী কিচেনে নিজের জন্য ভালো মন্দ তৈরি করছিলেন। মেয়ের সাথে অরুকে কিচেনের দিকে আসতে দেখে হকচকিত হন। একটু ধাতস্থ হয়ে হাসি মুখে বলে, অরু কিচেনে ঢুকতে রাবেয়া চৌধুরী জিজ্ঞেস করলেন। অরুর কাছে এসে কপালে নিজের হাতের তালুর উপর পিঠ দিয়ে গায়ের তাপমাত্রা মাপেন। অরু তাড়াতাড়ি করে বলে, শরীর খারাপ করবে কেন, এমনিই চলে এসেছি। শুধু অরু আসেনি, সঙ্গে অরুর একনিষ্ঠ বর ওরফে তোমার একমাত্র ছেলেও এসেছে। মায়ের কাছে এসে দাঁড়িয়ে বলল বিথি। রাবেয়া চৌধুরী এবারে যেন একটু বেশি অবাক হলেন। অরুর দিকে তাকিয়ে বলল, হয়তো সূর্য ডুবছে। অরুও ছাড়ল না ব্যঙ্গ করার সুযোগটা। অরুর কথা শুনে তিনজনই হো হো করে হেসে ওঠে। তোমার বোনের কাছে শুনে মনে হয়েছিল তুমি এই বিয়েতে মোটেও খুশি নও, কিন্তু এখন দেখে তো মনে হচ্ছে তুমি তোমার বউয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ। ব্যাপার কি শালাবাবু? গলার স্বর একদম খাদে নামিয়ে চোখগুলো সংকুচিত করে জিজ্ঞেস করলো তোহান। রুদ্র কফি মগ হাতে কফিতে চুমুক দিতেই যাবে, তোহানের বলা কথায় থমকে গেল। একবার তোহানের দিকে তাকিয়ে কফিতে চুমুক দিল। তোহান অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে রুদ্রের হিমশীতল চাহনির দিকে। রুদ্র কফির মগ সামনের টেবিলের উপর রেখে শান্ত স্বরে স্থির দৃষ্টিতে বলল, তোমার কি মনে হয়? প্রশ্নের পিঠে প্রশ্ন পেয়ে অবাক হলো না তোহান। সে রুদ্রকে কিছুটা হলেও চেনে। রুদ্র কোনো প্রশ্নের সোজা উত্তর দেওয়ার মানুষ নয়। তোহান চাপা হেসেই বলল, অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু সঠিক বুঝে উঠতে পারছি না। তাই তো এই প্রশ্ন, উত্তরটা পেলে শান্তিতে ঘুমাতে পারবো। শেষ বাক্যতে এসে তোহানের গলা স্বর করুণ হয়ে উঠল। রুদ্র তাতে মন গলেছে কিনা তা বোঝা গেল না। রুদ্র আগের মতো করেই বলল, আবরাম চৌধুরী রুদ্র সম্পর্কের মাহাত্ম্য জানে। নিজে জীবনে একজনকে ভালোবেসে ঠকেছি, ঠকার কষ্ট আমি জানি। সেই মুহূর্তে পৃথিবীটা বড্ড অপছন্দের হয়ে ওঠে, সব শূন্য লাগে, অনুভূতিবিহীন এক জীবন, কিচ্ছু করার থাকে না। আর অরুর বিষয়, অরুকে কষ্ট দেওয়ার মতো জঘন্য পাপ আমার দ্বারা হবে না। আমি নয় ঠকেই পারবে গিয়েছি, অরু যদি কখনো ঠকে তাহলে ও পারবে না, হয়তো হারিয়েও ফেলতে পারি। কথাগুলো বলতে বলতে কোথায় যেন হারিয়ে যাচ্ছে রুদ্র। গলার স্বর কেমন যেন নরম হয়ে এলো। রুদ্র আটকে গেছে অরুর মায়ায়। এই মায়াকে কি ভালোবাসা বলা যায়? কেউ জানে না। তোহান বুঝলো এই বিষয়ে রুদ্রকে আর না ঘাটালেই ভালো। তোহান প্রসঙ্গ পাল্টাতে বলল, হানিমুনে কোথায় যাওয়ার প্ল্যান করছো শুনে? আর হানিমুন? আমি আর অরু একসাথে কথা বলতে গেলেই কোনো না কোনো বিষয়ের জন্য ঝগড়া বাঁধবে। সেখানে দাঁড়িয়ে হানিমুনে তো দূরের কথা, ডিভোর্স পেপার সাইন করতে হয় কিনা সেটাই দেখার বিষয়। তোহান এবার আরো স্পষ্ট করে বুঝলো বেচারাদের সম্পর্ক এখনো পাহাড়ের শেষ চূড়ায় রয়েছে, একটু নড়লেই কেল্লাফতে। বেচারার জন্য মায়া হলো তোহানের। এর আগে ভাবতো তার কপালেই বিয়ে করে শান্তি নেই, এখন দেখছে তার শালাবাবুও একই দশা। পরন্ত বিকেল, সিয়াম নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। মাতাল মাতাল লাগছে। ওর বিয়ে হয়ে গেছে একথা যেন সে এখনো মনে প্রাণে বিশ্বাস করতে পারছে না। যাকে প্রথম দেখায় আপ্লুত হয়ে পড়েছিল, যা চোখের চাহনির নেশায় নিজেকে আসক্ত করে ফেলেছিল, যাকে ধরার অদম্য ইচ্ছা জেগেছিল সিয়ামের হৃদয়, আজ যেন সব শেষ হয়ে গেল। আজ সকালে আয়শার কলে ঘুম ভাঙতেই এই খবর এসে পড়ে। তার মানে অরুর গুরুত্বপূর্ণ কাজ এটাই ছিল। কেন করলো বিয়েটা? মনে এই একটাই প্রশ্ন।
সিয়ামের চোখ লাল বর্ণ ধারণ করেছে, চুলগুলো এলোমেলো, চোয়াল শক্ত করে চেয়ে রয়েছে নিচের দিকে। আকাশে পাখিদের সমাহার, ছুটে বেড়াচ্ছে এখান থেকে ওখানে। কি আনন্দ খেলা করছে তাদের মনে। সবাই স্বাভাবিক। ঢাকার রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে অসংখ্য মানব। তাদের মধ্যে কেউ অনেক সুখে রয়েছে, আবার কেউ অনেক কষ্টে রয়েছে। আজ তাদের মধ্যেই একজন সিয়াম। কেউ জানে না তার মনের গহীনের একান্ত বাসনা। জানতে দেওয়ার মতো সময় তো হাতেই পেল না সিয়াম। চেয়েছিল আজকে ওরুকে নিজের মনের কথা বলবে, কিন্তু সেটা আর হয়ে উঠল না। খানবাড়িতে এখন সব নিস্তব্ধ। কোথাও কোনো গুনগুনের শব্দ ভেসে আসে না। কেউ কাউকে মা বাবা বলে ডাকে না। সবকিছু কেমন এলোমেলো হয়ে পড়ে রয়েছে। ভালোবাসার যে সুতো ছিল তা ছিঁড়ে গেছে হরুর বিদায়ের দিন। অরিন মোহিত সাহেবের সাথে এখনো কথা বলে না। খাদিজা বেগমের সাথে বলে এমনও না, না পারতে সরতে এড়িয়ে চলে। অরিন এখন সবার সাথে বসে খাবারটাও খায় না। সকাল হতে বেরিয়ে পড়ে অফিসে, আসেও গভীর রাতে। এখন বেশিরভাগ সময়টাই অফিসে কাটিয়ে দেয়। এর মধ্যে কিছু খায় কিনা তাও কেউ জানে না। অরুর বিয়ের পর থেকে খাদিজা বেগমও নিজের স্বামীর সাথে তেমন কথা বলে না। মোহিত সাহেবও বোঝেন স্ত্রীর অভিমানের কারণ। তাদের একমাত্র মেয়ে, যাকে ছোট থেকে মাথায় তুলে রেখেছে, সবচেয়ে বেশি ভালোবাসে, যার চোখের অশ্রু সহ্য করার ক্ষমতা নেই, সেই আদরের দুলালিকে এমনভাবে নিজের ইচ্ছের বাইরে বিয়ে দিয়ে দেওয়া। সে সুখে আদৌ থাকবে কিনা এসবের চিন্তা না করে বাড়ির সম্মান বাঁচানোর খাতিরে মেয়ের জীবনের বিসর্জন দেয়া যেন মোহিত সাহেবের গলায় কাঁটা হিসেবে বাজছে। একটা প্রেমের গান লিখেছি, আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন, যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতেই থাকতে গেল, ডাক নামে তোর ডাকতে গেল মন। ড্রয়িং রুমে গান বাজছে। তোহার নিজ উদ্যোগে গান বাজিয়েছে। গানের তালে তালে নিজেও গাচ্ছে। রুদ্র পাশে বসে মিটিমিটি হাসছে। আসলে গানটা তোহান বিথির উদ্দেশ্যেই বাজিয়েছে। হাসার পর থেকে বিথির সাথে দুদণ্ড বসে কথা বলতে পারেনি। তার উপর রুদ্রের মতো তাদের মধ্যেও কিছু না কিছু নিয়ে ঝামেলা বাঁধছে। কিচেনে তোহানের গলায় গান ভেসে আসতেই রাবেয়া চৌধুরী আর অরু অট্টহাসিতে ফেটে পড়ে। বেচারি বিথি লজ্জায় লাল হয়ে দাঁতে দাঁত চেপে কিলবিল করতে থাকে। পাকড়া রেডি, যা তোদের বদ্ধযোগে নিয়ে আয়। বেচারারা খালি পেট হওয়ায় গান গাওয়া শুরু করে দিয়েছে। বলেই হাসে রাবেয়া চৌধুরী। অরুও সঙ্গ দিল। বিথিকে কোনোই দিয়ে খোঁচা মারল। বিথি কটমট করে তাকালো। পাকোড়ার ট্রেটা হাতে নেয়। অরু নিল চা আর কফির ট্রে। খাবার ট্রে এনে টেবিলে রাখতে রাখতে আর চোখে তোহানের দিকে চাইল বিথি। বিথির দৃষ্টি চোখে পড়তেই তোহান গান বন্ধ করে সোজা হয়ে বসলো। অরু তোহানকে চায়ের কাপ আর রুদ্রকে কফির কাপ এগিয়ে দিতে দিতে বলল, দারুণ গাইতে পারেন তো দুলাভাই। অরুর মুখে প্রশংসায় তোহানের মুখ নত হয়ে উঠল। ফাঁসের থেকে বিথি তোহানকে দেখে খ্যাপাটে গলায় বলল, দারুণ না চাই, গান গাই তো আমার রুদ্র দারুণ। এখানে রুদ্রকে কেউ বিট করতে পারবে না। বিথির কথা শুনে অবাক হলো অরু। হনুমান তাহলে গানও গাইতে পারে? সে অবিশ্বাস্য দৃষ্টিতেই রুদ্রের দিকে তাকালো। রুদ্র আগের থেকে শান্ত দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। চোখাচোখি হতেই অবিলম্বে চোখ সরিয়ে নিল। ইতিমধ্যে আদনান সাহেব বাড়িতে প্রবেশ করেছেন। সবাইকে নিচে বসে থাকতে দেখে এগিয়ে এলেন বাচ্চাদের কাছে। তোহানকে দেখে মুখে অসম্ভব সুন্দর হাসি ফুটল। তোহান শ্বশুরকে দেখে উঠে দাঁড়ালো, সালাম দিয়ে বলল, ভালো আছেন বাবা? এই তো আছি। বাড়িতে নতুন সদস্য এসেছে, তাকে নিয়ে আমরা সবাই বেশ আছি। নতুন সদস্য অর্থাৎ অরু। তোহান একবার অরুর দিকে তাকিয়ে শুধু আপনারা না, আপনার ছেলেও বেশ আসে। এবার অরু ভীষণ আকারে লজ্জা পেল। বিধি অরুকে খোঁচা মারল। কিচেনের ঘটনা মনে রেখে এই কাজ। অরু মাথা নিচু করে আর চোখে তাকালো রুদ্রের দিকে। রুদ্র তখনও তার দিকেই রয়েছে তাকিয়ে। আচ্ছা বাবা, বসো, আড্ডা দাও। আমি ওপরে যাই, একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, বললেন আদনান সাহেব। আচ্ছা বাবা। আদনান সাহেব চলে যেতেই তোহান বসে পড়ে সোফায়। রুদ্রের হাত টেনে আবদারে সুরে বলে, নেও ভাই, তোমার বোন তোমার গানের গলায় এত প্রশংসা করলো, এখন একটা গান গাও। আমি আর আরু তোমার গান শুনে নিজেকে ধন্য করি। কি বলো আরু? সবাই অরুর দিকে তাকালো। অরু নম্রভাবে মাথা নাড়ায়। বিধি উৎসাহিত হয়ে বলে, নে গা, কত বছর পর তোর গলার গান শুনতে পারবো। আর ওরও জানুক তারপর কতটা ভালো গান গাইতে পারে। রুদ্র সোফায় হেলান দিয়ে বসেছিল, এবার সোজা হয়ে বসলো।
স্থির কণ্ঠে বলল, গান গাইতে ভালো লাগে না, জানিস না? জোর করিস না। কেন? আমাদের জন্য নয়, ওর জন্য গা প্লিজ। অরু, তুমি কিছু বলো না। বাচ্চাদের মতো হয়ে পড়ে বিথি। হরুরও খুব ইচ্ছে করছে রুদ্রের গলায় গান শুনতে। সবাই এত করে বলছে যখন, গাইলে কি সমস্যা? অরু রুদ্রের দিকে তাকিয়ে বলল,